ওয়েলকাম ব্যাক। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ঘটনাটি শেয়ার করেছেন রহিম ভাই, তাকে আমরা ধন্যবাদ জানাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তো আজকের ঘটনাগুলো শুরু করছি। বাংলার পূর্ব দিকের এক দূর দূরান্তের গ্রাম কায়েমপুর। চারদিকে ঘন সবুজ গাছপালা, ধানক্ষেত, পাখির ডাক আর নদীর কলকল ধ্বনি। বাইরে থেকে দেখলে মনে হয় স্বপ্নের মতো শান্ত আর নিরিবিলি একটা গ্রাম। কিন্তু গ্রামের মানুষজনের চোখে মুখে সবসময় একটা আতঙ্ক লুকিয়ে থাকে। কায়েমপুরের পাশ দিয়েই বয়ে গেছে এক নদী, শ্মশান নদী। নামটাই শোনার পর বুক কেঁপে ওঠে। এই নদীকে সাধারণ নদী মনে করলেও ভুল হবে। দিনের বেলা এটি শান্ত, নির্মল পানির মতোই স্বাভাবিক। কিন্তু সূর্য ডুবলেই নদীর চেহারা বদলে যায়। হঠাৎ কেমন যেন কালো অন্ধকারে ঢেকে যায় পুরো পানি। মনে হয় অচেনা কোনো শক্তি নদীটাকে গ্রাস করে নিয়েছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, বহু বছর আগে এখানে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অসংখ্য মানুষ মারা যায়। মৃতদেহ ফেলার জায়গা না থাকায় নদীতেই নিক্ষেপ করা হয়েছিল তাদের লাশ। রাতের পর রাত ধরে নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। তারপর থেকে নদীর পানিতে নাকি মানুষের আত্মা ঘুরে বেড়ায়। কারোর কান্নার শব্দ ভেসে আসে, কারোর আর্তচিৎকার। গ্রামের মানুষরা নিয়ম বানিয়েছে, সূর্যাস্তের পর নদীর ধারে কেউ যাবে না। এমনটি সাহসী মানুষও যায় না, কারণ যতজন গেছে আর ফিরে আসেনি। কিছু মানুষ দাবি করে তারা নাকি নিজের চোখে দেখেছে পানির ভেতর থেকে মানুষের হাত বেরিয়ে আসছে। সেই হাত নাকি টেনে নিয়ে যাচ্ছে নদীর ভেতরে। আবার কেউ বলে নদীর তলদেশে একটা বিশাল ছায়া আছে, যা মানুষকে টেনে নিয়ে গিলে খায়। তবু অদ্ভুত ব্যাপার হলো, দিনের বেলা মানুষজন ওই নদী থেকেই পানি তোলে, মাছ ধরে, গোসল করে। তখন কোনো সমস্যা হয় না। কিন্তু রাত হলেই যেন পুরো নদীটা ভিন্ন জগতে চলে যায়। গ্রামে এক বৃদ্ধ আছেন, নাম সদাপতি সাধক। তিনি সবসময় বলেন, কায়েমপুর গ্রামে প্রায় সবাই রাতের পর নদীর ধারে যাওয়া এড়িয়ে চলে। কিন্তু সবাই যে ভয় মানে তা নয়। গ্রামেরই এক যুবক ছিল, আলমগীর। বয়সে 23-24, চেহারায় চঞ্চল আর মনটা ছিল অদ্ভুত দুঃসাহসী। সে বিশ্বাস করত সবকিছুই কেবল গুজব। আলমগীর বন্ধুদের সঙ্গে প্রায়ই বলতো, আরে এগুলো সব বুড়োদের বানানো গল্প। মানুষ হারিয়ে গেছে মানে, নদীতে তো স্রোত আছে, ডুবে গেলে লাশ ভেসে উঠবেই। এই কেমন কথা যে কেউ যায় আর ফিরে আসে না। আমি যদি যাই তোমরা দেখবা কিছুই হবে না। তার মা অনেকবার সাবধান করেছিল, বাবা ও নদীর ধারে যাস না, সন্ধে পার হলেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। তোর বাবা ছোটবেলায় 2 জনকে হারিয়ে গেছে দেখেছে। কিন্তু আলমগীর এসব মানত না। এক রাতে পূর্ণিমার আলোয় গ্রামের চারপাশ ভেসে উঠছিল সাদা সোনালি ঝলকে। হঠাৎ আলমগীর সাহস করে নদীর ধারে চলে গেল। কয়েকজন বন্ধু দূর থেকে তাকিয়েছিল, কিন্তু কেউ এগিয়ে যেতে সাহস করল না। নদীর পাড়ে গিয়ে আলমগীর দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই যে শ্মশান নদী, শোনো, আমি এসেছি। দেখি তো কেমন করে মানুষ খাও তুমি। সে একটা পাথর তুলে পানিতে ছড়ে মারল। গা ছমছমে আওয়াজ হলো। পানি যেন কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল, অথচ চারদিকে বাতাসও ছিল না। বন্ধুরা ভয় ফিসফিস করছিল, ফিরে আয় আলমগীর, ফিরে আয়। কিন্তু আলমগীর দাঁড়িয়ে থেকে হাসতে লাগল। তখনই হঠাৎ নদীর ভেতর থেকে যেন গভীর গর্জনের মতো শব্দ উঠল। পানির ঢেউ একেবারে তীরে এসে ধাক্কা মারল। এরপর যা ঘটল তা বন্ধুরা কখনো ভুলতে পারবে না। পানির ভেতর থেকে হঠাৎ একটা কালো ছায়া উঠে এলো। ছায়াটা দেখতে মানুষ সদৃশ হলেও লম্বা হাত আর জলজলে দুটো চোখ স্পষ্ট বোঝা যাচ্ছিল। মুহূর্তেই সেই হাত ছুটে গিয়ে আলমগীরের কোমরে পেঁচিয়ে ধরল। আলমগীর চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বন্ধুরা দৌড়ে এগোতে গিয়েও পিছিয়ে গেল। তাদের চোখের সামনে টেনে নেওয়া হলো আলমগীরকে পানির ভেতরে। তার শেষ চিৎকার কানে বাজতে বাজতে মিলিয়ে গেল নদীর গভীরে। কয়েক মুহূর্তের মধ্যেই আবার সব শান্ত হয়ে গেল। পানি যেন কিছুই ঘটেনি এমনভাবে স্থির হয়ে গেল। শুধু চাঁদের আলোয় ভেসে উঠছিল ফাঁকা নদী। পরদিন সকাল পর্যন্ত গ্রামের লোকেরা নদীতে খুঁজল, জাল ফেলে দেখল, কিন্তু আলমগীরের কোনো চিহ্ন পাওয়া গেল না। কেউ বলল সে ডুবে গেছে, কেউ বলল নদী তাকে গিলে খেয়েছে। কিন্তু একবার নদীর ভেতর থেকে উঠে আসা দুটো জলজলে চোখ তা প্রত্যক্ষ করা সবাইকে বিশ্বাস করিয়ে দিল গুজবগুলো আসলে গুজব নয়। আলমগীর ছিল মানুষ খেকো নদীর প্রথম শিকার, যাকে পুরো গ্রাম চোখের সামনে হারিয়ে গেল। আলমগীরের হারিয়ে যাওয়া যেন কায়েমপুর গ্রামে ঝড় বইয়ে দিল।
সকালবেলা খবর ছড়িয়ে পড়তেই মানুষ দলে দলে নদীর ধারে ভিড় জমালো। চারদিকে কান্নার রোল। কেউ আবার ফিসফিস করে বলছে, আমি তো বলেছিলাম রাতের পর ওই নদীর ধারে গেলে সর্বনাশ হবেই। আলমগীরের মা ছুটে এসে নদীর ধারে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার চিৎকার পুরো গ্রাম কাঁপিয়ে দিল, আমার ছেলেকে ফেরত দাও, এই নদী আমার ছেলেকে খেয়ে নিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। কেউ আর কিছু বলার সাহস পেল না। কিন্তু এখানেই থামল না ব্যাপারটা। রাতের ঘটনার প্রত্যক্ষদর্শীরা যে কয়জন আলমগীরকে নদীর ভেতর টেনে নেওয়া দেখেছিল, তাদের চোখে মুখে আতঙ্ক জমেছিল। তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা নিজের চোখে দেখেছি, পানির ভেতর থেকে একটা কালো ছায়া উঠে এলো, লম্বা হাত আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। ওটা মানুষ না, কিছু একটা অশরীরী। এই কথাগুলো মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। কেউ কেউ বিশ্বাস করতে চাইল না। তারা বলল, ছেলেটা হয়তো স্রোতে ভেসে গেছে। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা শপথ করে বলল, না, ওটাকে আমরা স্রোত বলতে পারি না, ওটা আসলেই কিছু একটা ছিল। সন্ধ্যা নামার আগেই গ্রামের প্রতিটি বাড়িতে ভয় নেমে এলো। মায়েরা তাদের ছেলেমেয়েদের বাইরে যেতে মানা করল। নদীর পাড়ে যাওয়া তো দূরের কথা, অনেকে উঠোনের গেট পর্যন্ত বন্ধ করে দিল। এরপর শুরু হলো নানা ধরনের গল্প। কেউ বলল, নদীর নিচে অভিশপ্ত মৃতদেহের আত্মারা বন্দী হয়ে আছে আর তারা নতুন শিকার টেনে নিচ্ছে। কেউ বলল, একসময় ওই নদীর ধারে গোপন কবরস্থান ছিল, তার অভিশাপেই এসব হচ্ছে। আবার কেউ বলল, এটা হয়তো কোনো শয়তানি শক্তি যে নদীকে নিজের বসতি বানিয়েছে। গ্রামের বৃদ্ধ সাধক সদাপতি মাথা নিচু করে চুপচাপ বসে থাকলেন। লোকেরা তার কাছে গিয়ে জানতে চাইল, বাবা, এটা কি হচ্ছে? আলমগীরকে নদী কেন গিলে নিল? সদাপতির গলা ভারী হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এই নদী কোনো সাধারণ নদী না, এর ভেতরে অভিশাপ বেঁচে আছে বহু যুগ ধরে। যতদিন মানুষ রাতের পর এর ধারে যাবে, ততদিন এই নদী নতুন নতুন প্রাণ চাইবে। এই কথা শুনে সবার রক্ত হিম হয়ে গেল। সেদিন থেকে গ্রামের বাচ্চারা একে অপরকে ভয় দেখাতে শুরু করল। রাতের পর নদীর ধারে গেলে মানুষ খেকো ছায়া তোমাকে টেনে নিয়ে যাবে। গুজব এভাবে ছড়িয়ে পড়তে লাগলো, আর প্রতিটি কথার সঙ্গে বাড়তে লাগলো কায়েমপুরের আতঙ্ক। আলমগীরের নিখোঁজ হওয়ার পর নদীটা যেন আর শুধু নদী রইল না, এটা হয়ে উঠল গ্রামের ভয়, অভিশাপ আর মৃত্যুর প্রতীক। আলমগীরের নিখোঁজ হওয়ার কয়েকদিন পরেও কায়েমপুর গ্রামে সেই ঘটনার ছায়া কাটল না। দিনের বেলা মাঠে কাজ করলেও মানুষজনের মনে ভয় ঢুকে গিয়েছিল। সন্ধ্যা নামলেই গ্রামের চারদিকে নীরবতা নেমে আসত। কারো সাহস হতো না নদীর দিকে তাকানোর। এই সময় সামনে এলো দুই বন্ধু, রাহাত আর মেহরাব। দুজনের বয়স কাছাকাছি, প্রায় 22-23। ছোটবেলা থেকেই তারা পরস্পরের ছায়াসঙ্গী। রাহাত ছিল সাহসী আর কৌতূহলী প্রকৃতির। অন্ধকার গুহা হোক বা নির্জন বনে যাওয়া, সে সব সময় এগিয়ে থাকত। অন্যদিকে মেহরাব একটু ভীরু হলেও মনের ভেতরে সত্য জানার আগ্রহ প্রবল ছিল। সন্ধ্যের সময় তারা দুজন বসেছিল এক পুকুর পাড়ে। চারদিকে ঝিঁঝি পোকার ডাক আর হাওয়ায় হালকা শিউলি ফুলের গন্ধ। রাহাত হঠাৎ গম্ভীর হয়ে বলল, শোন মেহরাব, আলমগীরের ঘটনা নিয়ে সবাই ভয় পাচ্ছে, কিন্তু কেউ সত্য জানার চেষ্টা করছে না, শুধু গুজব আর কল্পকাহিনী শুনে আতঙ্কিত হচ্ছে। মেহরাব আঁতকে উঠল, তুই কি বলতে চাইছিস? রাতের পর নদীর ধারে যেতে চাইছিস নাকি? রাহাত হালকা হাসল, সত্যটা জানতেই হবে। মানুষ নদীতে হারিয়ে যাচ্ছে কেন? এটা কি সত্যি ভূতের কাজ নাকি অন্য কোনো কারণ আছে? যদি আমরা না খুঁজি তাহলেই ভয় কোনোদিন যাবে না। মেহরাব ভয়ে গলা নিচু করে বলল, কিন্তু আলমগীরকে তো আমরা চোখের সামনে হারাতে দেখেছি, ওর চিৎকার এখনো কানে বাজে। তুই কি চাইছিস, আমরা ওর মতো হই? রাহাত কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো ঝিলমিল করছিল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, না মেহরাব, আমি চাই আমরা সবাইকে বাঁচাই। যদি সত্যিই কোনো ভৌতিক শক্তি থাকে তাহলে তার মোকাবিলা করার উপায় খুঁজতে হবে, আর যদি এটা অন্য কোনো রহস্য হয় তবে সেটাও জানা জরুরি। আমি পিছু হটব না। মেহরাব কাঁপা গলায় বলল,
তুই জানিস আমি তোর একা যেতে দেব না। আমার যত ভয় থাকুক আমি তোর সঙ্গে থাকব। রাহাতের চোখে যেমন আগুন জ্বলে উঠল। সে মেহরাবের কাঁধে হাত রেখে বলল, তাহলে ঠিক হলো, আমরা দুজন মিলেই রহস্য উদ্ঘাটন করব। মানুষ খেকো নদীর সত্যটা জানব, যাই ঘটুক না কেন। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে এলো। হাওয়ার দোলায় পুকুরের জল কেঁপে উঠল। তাদের মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি তাদের সিদ্ধান্ত শুনে ফেলল আর অপেক্ষা করছে। কায়েমপুর গ্রামের মানুষজন আলমগীরের ঘটনার পর থেকে একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিল। রাতের পর নদীর ধারে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যা হলেই সবাই দরজা জানালা বন্ধ করে দিত। কিন্তু রাহাত আর মেহরাবের চোখে মুখে অন্য রকম দৃঢ়তা ছিল। একদিন বিকেলে তারা গ্রামের বাজার থেকে ফিরছিল। রাস্তার ধারে দাঁড়িয়েছিল এক মেয়ে, নন্দিনী। গ্রামে সে পরিচিত শান্ত স্বভাবের জন্য, তবে তার সম্পর্কে একটা অদ্ভুত গুজবও ছিল। সে নাকি ছোটবেলায় নদীর ধারে এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল, যার পর থেকে সে নদীর ব্যাপারে অন্যদের চেয়ে বেশি জানে। রাহাত আর মেহরাব যখন পাশ কাটিয়ে যাচ্ছিল, নন্দিনী হঠাৎ ডেকে উঠল, রাহাত, মেহরাব, একটু দাঁড়াও। তাদের দুজনেই অবাক হয়ে দাঁড়ালো। নন্দিনীর চোখ দুটো যেন অস্বাভাবিক ভয় আর শঙ্কায় ভরা। সে নিচু গলায় বলল, আমি জানি তোমরা কি ভাবছ, তোমরা মানুষ খেকো নদীর রহস্য জানতে চাও। রাহাত হেসে বলল, তুমি কিভাবে জানলে? নন্দিনী গভীর নিঃশ্বাস ফেলল, তোমাদের চোখে আমি সেটা দেখেছি, কিন্তু শোনো, এটা কোনো সাধারণ রহস্য নয়। আমি যখন 10 বছরের ছিলাম, তখন আমার মামা রাতের পর নদীর ধারে গিয়ে হারিয়ে গিয়েছিল। আমি আর মা খুঁজতে গিয়েছিলাম। তখন আমি নিজের চোখে দেখেছিলাম নদীর পানি রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, আর ভেসে উঠেছিল এক ফ্যাকাশে মুখ, যেটা মানুষ না, ভূত না, কিছু এক অচেনা ভয়ঙ্কর জিনিস। মেহরাব কেঁপে উঠল, তার ঠোঁট শুকিয়ে গেল। সে বলল, তাহলে গুজবগুলো সত্যি? নন্দিনী মাথা নিচু করে বলল, হ্যাঁ সত্যি। নদী শুধু পানি না, ওটা হলো অভিশাপের কারাগার। রাতে ওর ভেতরে মৃত আত্মারা জেগে ওঠে। তারা বাঁচতে চায়, মুক্তি চায়, এই জন্যই তারা জীবন্ত মানুষ টেনে নেয়। রাহাত মনোযোগ দিয়ে শুনছিল। তার চোখে ভয় নয়, বরং রহস্য উন্মোচনের আগ্রহ আরও বেড়ে গেল। সে জিজ্ঞেস করল, নন্দিনী, তুমি কি জানো এই অভিশাপের শুরু কোথা থেকে? নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল, সবটা জানি না, তবে গ্রামের পুরনো সাধক সদাপতি একমাত্র মানুষ যিনি আসল ঘটনা জানেন। কিন্তু তিনি কাউকে বলেন না, কারণ মানুষ শুনলেও বিশ্বাস করবে না। তোমরা যদি সত্যিই জানতে চাও, তার সঙ্গেই কথা বলো। তবে সাবধান, নদীর কাছে যাওয়ার চিন্তা মাথায় আনিও না। সেই অভিশাপ কারোর সঙ্গে খেলা করে না। নন্দিনীর চোখে জল ভরে উঠল। সে থেমে গলা ভারী করে যোগ করল, তোমরা যদি চেষ্টা করো, তোমাদের জীবনও হয়তো ও নদী কেড়ে নেবে। বাতাস হঠাৎ থেমে গেল। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। রাহাত নীরব ছিল, কিন্তু তার চোখের গভীরে অটল সংকল্প ঝলসে উঠছিল। কায়েমপুর গ্রামে সেদিন রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। চারদিকে ঝিঝি পোকার ডাকও যেন মিলিয়ে গিয়েছিল। চাঁদের আলোতে চারপাশ রূপালী হয়ে উঠেছিল, কিন্তু সেই সৌন্দর্যের ভেতর লুকিয়েছিল ভয়ঙ্কর এক অস্বস্তি। রাহাত আর মেহরাব দুজনেই গোপনে পরিকল্পনা করেছিল, আজ রাতে তারা নদীর ধারে যাবে। নন্দিনীর সতর্কবাণী তারা শুনেছে, কিন্তু রাহাতের মনে অদম্য কৌতূহল কাজ করছিল। সে মেহরাবকে বলেছিল, সত্য জানার একটাই পথ আছে, নিজ চোখে দেখা। মেহরাব ভয়ে ভয়ে রাজি হয়েছিল, যদিও তার মনে ভয়ে ঢেউ খেলছিল, কিন্তু সে জানত রাহাতকে একা পাঠানো যাবে না। মধ্যরাত পেরোতেই তারা চুপি চুপি বেরোল। গ্রামের মাটির রাস্তা ধরে হাঁটছিল দুজন। চারপাশ নিস্তব্ধ, যেন পুরো গ্রাম ঘুমিয়ে আছে। দূরে শেয়ালের ডাক ভেসে আসছিল। হঠাৎ আবার কোথাও একটা প্যাঁচার ডানা ঝাপটানোর শব্দ। নদীর ধারে পৌঁছতেই তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। দিনের বেলায় যে নদীটা শান্ত, এখন সেটি একেবারে অচেনা। পানির রং গভীর কালো হয়ে গেছে, যেন অন্ধকারের কুঁয়ো। হাওয়ার ঝাপটায় পানির উপর ঢেউ উঠছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কোনো বাতাসই বইছিল না। মেহরাব কাপা গলায় বলল,
রাহাত, আমার মনে হচ্ছে ফিরে যাওয়া উচিত। রাহাত চোখ কুঁচকে তাকালো পানির দিকে। সে ফিসফিস করে বলল, শোনো, তুমি কি শুনতে পাচ্ছ? মেহরাব কান পাতল। কয়েক সেকেন্ড পরেই সে স্পষ্ট শুনল কেউ যেন পানির ভেতর থেকে কান্নার শব্দ করছে। এটা কোনো মানুষের কান্না নয়, বরং শত শত মানুষের মিশ্রিত হাহাকার। গা শিউরে উঠল মেহরাবের। হঠাৎ পানির ওপর ঢেউ খেলতে খেলতে এক জায়গায় ফেনা জমতে শুরু করল। রাহাত চোখ বড় করে দেখল ফেনার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠছে একটা অদ্ভুত হাত। হাতটা মানুষের মতো, কিন্তু হাড় ছাড়া কেবল চামড়া ঝুলে আছে। আঙুলগুলো লম্বা, নখগুলো কাকের ঠোঁটের মতো বাঁকানো। মুহূর্তের মধ্যে সেই হাতটা পানির বাইরে উঠে এলো। আর একটা হাতও তার সঙ্গে যোগ দিল। মনে হচ্ছিল যেন কেউ পানির ভেতর থেকে উঠে আসছে। মেহরাব কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। না, এটা সত্যি ভূত। রাহাতের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে পিছিয়ে গেল না। সে দাঁড়িয়ে রইল, কারণ তার চোখ দুটো আটকে ছিল নদীর মাঝখানে। অন্ধকার ভেদ করে সেখানে যেন একটা বিশাল ছায়া নড়ছিল। দুটি জলজলে চোখ চানের আলোয় ভেসে উঠল, লাল রক্তের মতো চকচক করছিল। ছায়াটা ধীরে ধীরে পানির উপরে উঠতে লাগল। চারপাশ হিম হয়ে গেল, যেন বাতাস জমে গেছে। হঠাৎ নদী থেকে একটা গভীর গর্জন ভেসে এলো, যা শুনে মেহরাব চিৎকার করে উঠে পড়ল। রাহাত তার বন্ধুকে আঁকড়ে ধরল আর ফিসফিস করে বলল, এটাই মানুষ খেকো নদীর আসল রূপ। নদীর ধারে দাঁড়িয়ে রাহাত আর মেহরাব পুরোপুরি হতবাক। চাঁদের আলোয় পানির ভেতর থেকে বেরিয়ে আসা ছায়া তাদের চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। ছায়াটির গা ছমছমে রং, হাড়ের মতো লম্বা হাত, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। মেহরাব কাঁপা কণ্ঠে বলল, রাহাত, ওটা কি? রাহাত গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমরা জানব না যদি না চোখে দেখি, কিন্তু হ্যাঁ, এটা মানুষ না, ভূতও না, কিছু এক অদ্ভুত শক্তি। ছায়াটি ধীরে ধীরে নদীর পাড়ের কাছে চলে এলো। পানি যেন তার পদচারণায় কেঁপে উঠল। রাহাত লক্ষ্য করল ছায়ার হাতগুলো মাঝে মাঝে মানুষদের মতো গেস্টার করছে, যেন কিছু বোঝাতে চায়। মেহরাব ভয় ও কৌতূহলের মিশ্রণ নিয়ে বলল, ও কি আমাদের টানতে চাচ্ছে? রাহাত মাথা নেড়ে বলল, না, আমি মনে করি ও চাইছে আমরা ওর রহস্য বুঝি। দেখ, ও শুধু ভয়ের প্রতীক নয়, ও যেন কোনো বার্তা দিতে চাচ্ছে। হঠাৎ ছায়াটি থেমে গেল, আর তার চোখের লাল আলো যেন আরো শক্ত হয়ে উঠল। দূরে হালকা বাতাসের ঝাপটায় পানির ওপর অদ্ভুত প্রতিফলন ভেসে এলো। রাহাত দেখল পানি যেন এক অদ্ভুত চিহ্ন আঁকছে, একটা লম্বা রেখা, তারপর বাঁকানো চিহ্ন। মেহরাব চিৎকার করে বলল, এই চিহ্ন, এটা কি কোনো ভাষা? ছায়া ধীরে ধীরে নদীর ভেতরে ফিরে গেল। পানি আবার শান্ত হয়ে গেল, কিন্তু তাদের মনে এখন নতুন প্রশ্ন জাগল। রাহাত বলল, আমরা শুধু দেখেছি, কিন্তু আরও জানতে হবে। ও কি শুধু ভয় দেখাচ্ছে, নাকি আমাদের কাছে আসল সত্য প্রকাশ করতে চাইছে? মেহরাব ভয়ে কাঁপছে, কিন্তু তার মনে এক অদ্ভুত উত্তেজনা জাগল। আমাদের যদি সত্যি জানতে হয়, আমরা নদীর রহস্যের ভেতরে প্রবেশ করতেই হবে। নিশ্চুপ নদীর ধারে দাঁড়িয়ে তারা বুঝল, মানুষ খেকো নদী শুধু ভয়ের প্রতীক নয়, এ গভীর রহস্যের প্রবেশদ্বার। এবারের সাহসিকতা তাদেরকে এমন এক পথে নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসা সহজ হবে না। রাহাত আর মেহরাব নদীর ধারে রাতের নিঃশ্বাস নিয়েই দাঁড়িয়েছিল। চাঁদের আলোয় নদীর পানিতে ছায়ার প্রতিফলন তাদের চোখে অদ্ভুত দাগ ফেলেছিল। আমরা সত্যি জানতে চাই, রাহাত হেসে বলল, ভয়কে অস্বীকার করে। মেহরাবের কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু সে মাথা নেড়ে রাজি হল। তারা নদীর ধারে ধীরে ধীরে হাঁটতে লাগল। পানি আজ যেন আরও কালো, আরও ঘন মনে হচ্ছিল। প্রতি পদে পানির তল থেকে ছোট ছোট ফিসফিস আওয়াজ উঠছিল। মনে হচ্ছিল নদী তাদের সাথে চুপি চুপি কথা বলছে। হঠাৎ মেহরাব থেমে গেল। রাহাত, দেখ, ওটা পাথরের নিচে কিছু যাচ্ছে।
রাহাত চোখে খেয়াল করল, পানি ধীরে ধীরে সরু ঢেউ তৈরি করে একটা অদ্ভুত রূপ নিতেছে। পাথরের নিচে যেন মানুষের চিহ্ন, আধা মাটি চাপা মানুষ ফেসিলের মতো ভেসে উঠছে। রাহাত ভীষণভাবে চিন্তিত হয়ে বলল, এগুলো কি আলমগীরের মতো অন্যরা? তারা কি এখনো এখানে আটকে আছে? মেহরাব কাপা কণ্ঠে বলল, তাহলে নদী শুধু তাদের খাচ্ছে না, আটকে রাখছে। আমরা যদি গোপনে না খুঁজি, হয়তো আমরা নিজেও নিখোঁজ হব। রাহাত দাঁড়িয়ে নদীর মধ্যে এক পাথর তুলে নেমে দেখল। পাথরের তলায় এক ছায়াময় শক্তি যেন জেগে উঠল। ছায়ার হাতগুলো আবার বেরিয়ে এলো, এবার আরও ভয়ঙ্কর রূপে। নদীর পানিতে লাল কালো ছায়ার ঘেউ যেন তাদের চারপাশ ঘিরে ফেলল। মেহরাব চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। রাহাত চোখের সামনে কিছু লক্ষ্য করল। পানি থেকে ভেসে ওঠা নিখোঁজ মানুষের মুখগুলো, যা মুখ খুলে চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ওরা আমাদের সাহায্য চাইছে। রাহাত ফিসফিস করল, এখন আমরা জানব এটা শুধু নদীর অভিশাপ নয়, ওরা বার্তা দিচ্ছে, রহস্য জানাতে চাচ্ছে। হঠাৎ নদীর মধ্যে একটি বড় ছায়াময় ফাঁক দেখা দিল। রাহাত মনে করল, যদি তারা এই ফাঁকের ভেতরে প্রবেশ করতে পারে, তবে নিখোঁজদের গোপন রহস্য উদ্ঘাটন সম্ভব। মেহরাব ভয়ে কেঁপে গেল, কিন্তু রাহাত তাকে আঁকড়ে ধরে বলল, চল মেহরাব, আমরা সাহস করি। নদী আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমরা হেরে যাব না। নদীর সেই দ্বন্দ্বকার ফাঁক যেন তাদের জন্য ডাক দিল, এক গভীর অদৃশ্য জগতের প্রবেশদ্বার। নদীর ভেতরের ফাঁকটা দেখেই রাহাত আর মেহরাব থেমে গেল। পানি এত অন্ধকার, যেন কোনো জগতের দরজা খুলেছে। মুহূর্তের মধ্যে মেহরাব কেঁপে কণ্ঠে বলল, আমরা কি সত্যিই এর ভেতর যাব? রাহাত দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ, নিখোঁজদের রহস্য জানতে হবে। আলমগীরকে এবং যারা হারিয়েছে তারা আমাদের সাহায্য চাইছে। ঠিক তখনই নদীর পাড়ে এক বৃদ্ধ ধীরে ধীরে এগোতে লাগলেন। তার কাঁধে ধূসর চাদর, চোখে জ্ঞানী দীপ্তি। সবাই তাকে চিনল, সদপতি সাধক। তিনি বারবার গ্রামের ছেলেমেয়েদের সতর্ক করতেন নদীর ভেতরের ভয়ের ব্যাপারে। সাধক ধীরে ধীরে তাদের পাশে এসে বললেন, রাহাত, মেহরাব, তোমরা ঠিক এমন সময় নদীর কাছে এসেছ যখন সত্য উদ্ঘাটনের দরজা খোলা হচ্ছে। কিন্তু সতর্ক হও, নদী শুধু ভয় দেখায় না, ও পরীক্ষাও নেয়। মেহরাব কণ্ঠ কেঁপে বলল, বাবা, আমরা সত্য জানার জন্য এসেছি, আলমগীর আর অন্যদের জন্য। সাধক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, সত্য জানতে চাও? ভালো, তবে মনে রেখো, নদী এক অদৃশ্য শক্তির আবাসস্থল। যারা প্রবেশ করে তারা সহজে ফিরে আসে না। ওরা পরীক্ষা নেয়, লোভ, ভয় আর সাহস যাচাই করে। রাহাত মাথা নিচু করে বলল, আমরা প্রস্তুত, আমরা ভয়কে জয় করতে চাই। সাধক চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর ভেঙে হেসে বললেন, তোমাদের সাহস প্রশংসনীয়, তবে মনে রেখো, নদীর ভেতর যে রহস্য আছে তা শুধু চোখ দিয়ে দেখা যায় না, হৃদয় ও মনও সঠিক হতে হবে। তোমরা যদি ভয়কে প্রাধান্য দাও, নদী তোমাদের গ্রাস করবে। তারপর সাধক নদীর পাড়ে একটি ছোট কাঠের চিহ্ন দেখিয়ে বললেন, এই চিহ্নগুলো অনুসরণ করো। এগুলো তোমাদেরকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে নিখোঁজরা আটকে আছে। কিন্তু সাবধান, প্রতিপদে এক নতুন পরীক্ষা থাকবে। রাহাত আর মেহরাব একে অপরের দিকে তাকালো। মেহরাব কণ্ঠ কেঁপে বলল, রাহাত, আমরা কি করতে যাচ্ছি? রাহাত দৃঢ়ভাবে বলল, আমরা যা দেখব তা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সত্য জানার জন্য আমাদের এগোতে হবে। সাধক শেষবারে হাতের ইশারায় নদীর অন্ধকার ফাঁকের দিকে দেখালেন, যাও, কিন্তু মনে রেখো, নদীর অভিশাপ কখনো ছাড়পত্র দেয় না। যারা ভয়কে জয় করে তাদের জন্য সত্য অপেক্ষা করছে। রাহাত আর মেহরাব নিঃশব্দে নদীর দিকে এগোতে লাগল। নদী যেন তাদের ডাকে, তাদেরকে নিজের গভীর ভেতরে টানছে। এবার আর কোনো ফিরে আসা সহজ হবে না। রাহাত আর মেহরাব নদীর অন্ধকার ফাঁক দিয়ে প্রবেশ করতেই চারপাশে অদ্ভুত শীতলতা নেমে এলো। পানি ধীরে ধীরে তাদের হাঁটু পর্যন্ত উঠল, কিন্তু ভয় তাদের মনকে জয় করতে পারল না। মুহূর্তের মধ্যে নদীর তলে যেন এক অদৃশ্য ইতিহাস ভেসে উঠল। সাধক তাদের আগে বলেছিলেন, নদী শুধু পানি নয়, এটি অভিশাপের আবাসস্থল।
এখন তারা নিজ চোখে দেখল পানির ভেতর ভেসে উঠছে মৃত মানুষের মুখ, অতীতের দৃশ্য আর বীভৎস ঘটনার চিহ্ন। রাহাত চুপচাপ মেহরাবের দিকে তাকালো। মেহরাব, দেখছিস নদী আমাদের অতীতে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আমরা সব রহস্য জানতে পারব। মেহরাব কাপা কণ্ঠে বলল, আমি দেখছি। হাড়হীন মানুষগুলো কি তারা সবাই একই সময় মারা গিয়েছিল? হঠাৎ পানি থেকে ভেসে উঠল এক দৃশ্য। 100 বছর আগে কায়েমপুরের পুরনো গ্রামে এক শাসক নিপীড়ন চালাচ্ছিল। গ্রামের মানুষকে হত্যা করা হতো আর নদীর তীরে লাশ ফেলা হতো। কিছুদিনের মধ্যেই এই হত্যার শিকার মানুষগুলো মৃত আত্মা হয়ে নদীর তলে আবদ্ধ হয়ে গিয়েছিল। ছায়াময় শক্তি ধীরে ধীরে আরও দৃঢ় হয়ে উঠল। মৃতদের মুখ থেকে বের হচ্ছিল আর্তনাদ আর দুঃখের ছায়া। রাহাত বুঝতে পারল, নদী শুধু খায় না, এটি আটকে রাখে, অভিশাপ হিসেবে জীবন গ্রাস করে। মেহরাব অবাক হয়ে বলল, তাহলে আলমগীর ও নিখোঁজরা কি সবাই এখানে আটকে আছে? রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমরা যদি সাহস করি হয়তো তাদের মুক্তি দেওয়া সম্ভব। এই সময় নদীর ভেতর থেকে এক অতৃপ্ত আত্মা ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে রাগ, দুঃখ এবং মুক্তির আকাঙ্ক্ষা সব মিলেমিশে এক ভয়ঙ্কর দৃশ্য। রাহাত আর মেহরাব বুঝতে পারল, যে শক্তি এই নদীতে বিরাজ করছে তা শুধু ভয় দেখায় না, অতীতের অন্যায়ও তুলে ধরে। মুহূর্তের মধ্যে তারা স্থির হয়ে গেল। মেহরাব ফিসফিস করল, আমাদের কি সত্যি এগোতে হবে? রাহাত দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমরা যে পথে হাঁটব তা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু অতীতের অভিশাপ জানার পর আমরা শুধু বাঁচতে চাই না, আমরা মুক্তি দেব। নদী তখন চুপচাপ হয়ে গেল। মৃত আত্মাদের আর্তনাদ যেন এক নীরব বার্তা হয়ে রাহাত আর মেহরাবের কাছে পৌঁছল। সত্য জানার সাহসী মুক্তির চাবি। রাহাত আর নদীর অন্ধকার ফাঁক থেকে বেরিয়ে আসার পর গ্রামের নতুন ধরনের আতঙ্ক নেমে এলো। সন্ধ্যার আগে থেকেই গ্রামের মানুষজন আশেপাশের ঝোপ, নদীর ধারে, এমনকি নিজেদের বাড়ির উঠোনেও ভয় অনুভব করছিল। কিছুদিন আগে আলমগীরের নিখোঁজ হওয়ার ঘটনা সবাইকে শিহরিত করেছিল, কিন্তু এখন নদীর রহস্যে তারা আরও সচেতন হয়ে উঠল। ছোট বাচ্চারা কেউই একা রাস্তা পার হতে চায় না, মা বাবারা তাদের ঘরে আটকাচ্ছে। গ্রামের বাজারে দোকানদাররা কানে ফিসফিস করে বলছে, রাতের পর নদীর ধারে কেউ যাওয়া মানা। শুনেছিস আলমগীর আর নিখোঁজ হওয়ার ভয়? নদী এবার নতুন শিকার চাইছে। কিছু পুরনো মানুষ বলল, শোনো, নদী কেবল পানি নয়, ওখানে মৃত্যু, অভিশাপ আর অতীতের শোক আটকে আছে। যারা রাতে কাছে যায় তারা আর ফিরে আসে না। মেয়েরা আর গ্রামীণ যুবকরা এমনকি নিজেদের বাড়ির দরজা লক করল, যেন রাতের ছায়া প্রবেশ করতে না পারে। কেউ কেউ নদীর ধারে একা হাঁটতে পারল না। ছায়াময় গাছপালার মধ্যে ভয়ঙ্কর চুপচাপ ভাসছিল। মুহূর্তেই গ্রামের সব গল্প ও গুজব নতুন রূপ নিল। যে কয়েকজন প্রত্যক্ষদর্শী নদী থেকে অদ্ভুত ছায়া দেখেছিল, তারা কাঁপা কণ্ঠে বলল, ওরা আমাদের দিকে তাকাচ্ছে। নদী শুধু ভয় দেখাচ্ছে না, ও আমাদের পরীক্ষা নিচ্ছে। এভাবে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিনের বেলা সব শান্ত মনে হলেও রাত নামলেই মানুষের মনে অদৃশ্য আতঙ্ক ঢুকে পড়ল। রাহাত আর মেহরাব জানল, তারা যারা সাহস করেছে তারা শুধু নদীর রহস্য দেখেছে, কিন্তু গ্রামের অন্যান্য মানুষ এখনও বুঝতে পারছে না নদীর ভেতরের ভয়ঙ্কর শক্তি ও অভিশাপ সবাইকে গ্রাস করতে পারে। এভাবে গ্রামের প্রতিটি পরিবার রাতের পর আতঙ্কে বন্দী হয়ে গেল। নদী আর কেবল একটি নদী থাকল না, বরং গ্রামবাসীর মনে ভয়ঙ্কর ইতিহাস ও অভিশাপের প্রতীক হয়ে উঠল। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ার পরও রাহাত ও মেহরাব তাদের সংকল্পে অটল থাকল। তারা জানত, নিখোঁজ আলমগীর এবং অন্যান্যদের মুক্তি না দিলে নদীর অভিশাপ কখনো শেষ হবে না। এক সন্ধ্যায় তারা দুজন নদীর ধারে গোপনে প্রস্তুতি নিল। রাহাত একটি পুরনো লাঠি ও দীপ্যমান বাতি সঙ্গে নিল। মেহরাব তার পকেটে ছোট ছুরি আর কিছু খাবার রাখল। নন্দিনী আগেই তাদের সতর্ক করেছিল, কিন্তু এবার তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল, নদীর রহস্যের মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই।
নদীর পাড়ে পৌঁছে পানি ধীরে ধীরে তাদের হাঁটু পর্যন্ত উঠে এলো। রাহাত ফিসফিস করে বলল, মেহরাব, এবার আমরা শুধু ভয় দেখব না, বরং রহস্য উদ্ঘাটন করব। নিখোঁজরা আমাদের সাহায্য চাইছে। মুহূর্তে নদীর ভেতর থেকে ফিসফিস আওয়াজ আসতে লাগল। ছোট ছোট ছায়াময় হাত পানি থেকে বের হয়ে ভেসে উঠল। মেহরাব কাঁপতে কাঁপতে বলল, রাহাত, ওরা আমাদের পরীক্ষা করছে, সতর্ক হও। রাহাত মাথা নেড়ে বলল, আমরা পিছোপা হব না, আমাদের সাহসী নিখোঁজদের মুক্তির চাবি। নদীর ভেতর দিয়ে তারা এগোতে লাগল। প্রতি পদে পানি আরও গভীর হচ্ছে, কিন্তু তারা থেমে থাকল না। হঠাৎ একটি বিশাল ছায়া পানি থেকে উঠে এলো। এটি এত বড় যে নদীর সম্পূর্ণ প্রস্থ ঘিরে ফেলল। ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। মুহূর্তে রাহাত বুঝল এটি মানুষখেকো ছায়ার আসল রূপ। তবে এ সময় তাদের চোখে আরও একটি ঘটনা স্পষ্ট হল। ছায়ার চোখের ভেতরে কিছু মানুষ আটকে আছে। তারা চিৎকার করছে, সাহায্য চাইছে। মেহরাব কণ্ঠ কেঁপে বলল, রাহাত, আমাদের কি সত্যিই এগোতে হবে? রাহাত দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, এবার আমরা শুধু দেখছি না, আমরা একমাত্র যারা তাদের মুক্ত করতে পারি। নদী যেন তাদের যাচাই করছে, ভয়, সাহস এবং হৃদয়। প্রথম পদক্ষেপের পরই তারা বুঝতে পারল, সাহস এবং একাত্মতার মিশ্রণ ছাড়া নদীর অভিশাপ জয় করা সম্ভব নয়। রাহাত আর মেহরাব নদীর গভীরে ঢুকে পড়ল। পানি ক্রমশ তাদের কোমর পর্যন্ত উঠে এলো, আর চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। কিন্তু নিস্তব্ধতা মাত্র প্রকাশময়, কারণ পানির তলায় তারা দেখতে পেল এক অদ্ভুত জগৎ, যা যেন বাস্তবের চেয়ে ভিন্ন। নদীর তলদেশে একটি ভৌতিক অরণ্য গড়ে উঠেছে। গাছগুলো স্বাভাবিক নয়, বরং অর্ধেক পানি অর্ধেক বাতাসে দাঁড়িয়ে আছে। পাতাগুলো রক্তের লাল রং ধারণ করেছে, আর ডালগুলো যেন অদৃশ্য হাতে নড়ছে। ছায়াময় ফেনার মধ্যে অজানা ফুল ফুটছে, যা যেন মানুষের চোখে অদ্ভুত আলো ছড়াচ্ছে। মুহূর্তের মধ্যে তারা দেখতে পেল একটা পথ, যা নদীর তলায় অচেনা আলো দিয়ে ভেসে আছে। পথের দুই পাশে দাঁড়িয়ে আছে ভাঙা গাছের ছায়া, এবং কখনো কখনো তাদের মধ্যে লুকানো মুখ ভেসে উঠছে। রাহাত ফিসফিস করে বলল, মেহরাব, এই জঙ্গল শুধু গাছপালা নয়, ওখানে নিখোঁজদের আত্মার ছায়া লুকিয়ে আছে। মেহরাব কাঁপতে কাঁপতে বলল, আমরা কি সত্যি এগোতে পারবো? এত অদ্ভুত কিছু আগে কখনো দেখিনি। তাদের সামনে পানি ধীরে ধীরে গভীর হচ্ছে, আর অন্ধকারে অদ্ভুত চোখ জলজলে দেখা যাচ্ছে। রাহাত বুঝতে পারল, এটি শুধু একটি নদী নয়, বরং একটি জীবন্ত জগৎ, যেখানে মৃত আত্মারা, অতীতের অভিশাপ এবং অদৃশ্য শক্তি একত্রে বাস করছে। হঠাৎ এক বিশাল ছায়া তাদের পথে নেমে এলো। ছায়ার চোখ লাল আগুনের মতো জ্বলছে, আর হাতগুলো পথ বন্ধ করার চেষ্টা করছে। মেহরাব কণ্ঠ কেঁপে বলল, রাহাত, এটা কি মানুষ খেকো ছায়ার আসল রূপ? রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে আমরা থেমে থাকলে নিখোঁজদের মুক্তি সম্ভব হবে না। সাহসের সঙ্গে এগোতে হবে। তারা অরণ্যের ভিতর দিয়ে এগোতে লাগল। প্রতিপদে অদ্ভুত প্রতিসংবেদনা। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। মুহূর্তে বুঝতে পারল, নদীর নিচের এই ভৌতিক অরণ্য নিখোঁজ আত্মাদের আবাস, এবং যারা সাহসী তারা শুধু সত্য জানতে পারে, আর যারা ভয়কে শক্তি মানে তারা এখানে হারিয়ে যায়। রাহাত আর মেহরাব নদীর তীরের ভৌতিক অরণ্যের ভেতর এগোতে লাগল। পানি ক্রমশ আরও গভীর হচ্ছে, আর চারপাশের অন্ধকার তাদের মনকে দমিয়ে দিচ্ছিল। হঠাৎ তারা দেখল, সামনে একটি বিস্তৃত ফাঁদ তৈরি হয়েছে। পাথরের নিচে অদৃশ্য ফাঁদ, যা স্পর্শ করলে পানি হঠাৎ ঝাঁপিয়ে উঠবে আর একটি গভীর গর্ত খুলে দেবে। মুহূর্তেই তারা বুঝল, এটি কোনো সাধারণ ফাঁদ নয়, বরং নদীর অভিশাপের পরীক্ষামূলক মৃত্যু ফাঁদ। মেহরাব কণ্ঠ কেঁপে বলল, রাহাত, আমরা কি এগোতে পারব? এক ভুল পদক্ষেপেই আমরা হারাবো। রাহাত দৃঢ়ভাবে বলল, ভয় দেখবে না, আমাদের লক্ষ্য নিখোঁজদের মুক্তি। সাহস ধরে রাখলেই ফাঁদ অতিক্রম করা সম্ভব। তাদের পদচারণা একেবারে ধীর। প্রতি পদে পানির নিচে অদ্ভুত নড়াচড়া দেখা যাচ্ছিল।
ফাঁদ যেন তাদের মন আর হৃদয়ের ভয় বুঝে নিয়েছে। হঠাৎ এক বিশাল ছায়া পানি থেকে উঠে এলো। ছায়ার চোখ লাল আগুনের মতো জ্বলছে, আর সে তাদের পিছু ধেয়ে আসছে। রাহাত ফিসফিস করে বলল, দেখছিস, ও আমাদের পরীক্ষা করছে। কোনো ভুল করলে ফাঁদ কার্যকর হবে। মুহূর্তেই মেহেরাব ঠান্ডা রক্ত ধরে রাখার চেষ্টা করল। রাহাত তার দিকে তাকিয়ে বলল, সাবধান, শুধু একসাথে মন আর হৃদয়কে শক্ত রাখলেই আমরা পারব। ধীরে ধীরে তারা ফাঁদ অতিক্রম করতে লাগল। রাহাত লাঠি দিয়ে পানির তল খুঁজে দেখছিল। মেহরাব চোখ বন্ধ করে মনকে স্থির রাখল, ভয়কে জয় করার চেষ্টা করল। হঠাৎ ফাঁদ অচল হয়ে গেল। ছায়া পিছনে সরে গেল। পানি আবার শান্ত হলো, কিন্তু তাদের মনে ভয় আরও গভীর হলো। মুহূর্তে তারা বুঝল, নদী শুধু ভয় দেখায় না, যারা সাহস দেখায় তাদের পরীক্ষাও নেয়। রাহাত বলল, এটাই প্রথম পরীক্ষা। আরও গভীরে গেলে নিখোঁজদের গোপন রহস্য আরও ভয়ঙ্কর হবে। মেহরাব মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এবার আমরা থামব না। ফাঁদ অতিক্রম করার পর রাহাত ও মেহরাব আরও গভীরভাবে নদীর ভেতরে এগোতে লাগল। পানি এখন তাদের কোমর পর্যন্ত, আর চারপাশ অদ্ভুত অন্ধকারে ঘেরা। প্রতি পদে ছায়াময় ফেনা ভেসে আসছিল, যেন নদী তাদের পরীক্ষার প্রতিটি মুহূর্ত দেখছে। হঠাৎ এক অদ্ভুত আলো ভেসে এলো। রাহাত চোখ বড় করে তাকালো। পানি থেকে ধীরে ধীরে ভেসে উঠছে মানুষের ছায়াময় রূপ, যারা নিখোঁজ। মুহূর্তে তার চোখে দেখা গেল আলমগীর। তিনিও ভেসে আসছে, চোখে আতঙ্ক আর সাহায্যের আহ্বান। মেহরাব কণ্ঠ কেঁপে বলল, রাহাত, এটা কি সত্যি আলমগীর? রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওরা সবাই এখানে আটকে আছে। নদী শুধু খাচ্ছে না, ওদেরকে বন্দি রাখছে। আলমগীরের চোখে শুকনো অশ্রু ভেসে উঠল। ও ফিসফিস করে বলল, রাহাত, মেহরাব, আমাকে বাঁচাও। আমি ওদের ভেতর আটকে আছি। কেউ আসে না, কেউ সাহায্য করে না। তার পাশ দিয়ে আরও কিছু আত্মা ভেসে উঠল, পুরনো গ্রামের মানুষজন, যারা বহু বছর আগে নিখোঁজ হয়েছিল। প্রত্যেকের মুখে ভয়, দুঃখ আর মুক্তির আকাঙ্ক্ষা ফুটে আছে। মেহরাব হেসে বলল, আমরা আসছি, আমরা সাহায্য করব। রাহাত তাদের দিকে হাত বাড়ালো, সাহস ধরো, আমরা একসাথে থাকলে নদীর অভিশাপও জয় করা সম্ভব। আলমগীর ও অন্যান্য আত্মাদের ছায়া ধীরে ধীরে রাহাত ও মেহরাবের কাছে এগোতে লাগল। প্রত্যেকটি ছায়া যেন তাদের সাহায্য চাইছে, কিন্তু নিজের ভয়কে জয় করতেও প্রস্তুত। রাহাত ফিসফিস করে বলল, এটাই আমাদের সত্য। আমরা শুধু দেখছি না, আমরা নিখোঁজদের মুক্ত করার পথে আছি। মুহূর্তে নদীর তলা যেন হালকা আলোয় ঝলমল করতে লাগল। ছায়াগুলো আশার বার্তা দিতে লাগল, যদি সাহস থাকে নিখোঁজরা মুক্তি পাবে। এভাবেই রাহাত ও মেহরাব প্রথমবার নিখোঁজ আত্মাদের মুখোমুখি হল। এবার তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ অধ্যায়, নদীর অভিশাপের চূড়ান্ত পরীক্ষা। নিখোঁজ আত্মাদের সঙ্গে দেখা করার পর রাহাত ও মেহরাব আরও গভীরভাবে নদীর ভেতরে প্রবেশ করল। পানি এখন তাদের কোমর ছাড়িয়ে, হাতে লাইট আর লাঠি ধরে এগোচ্ছে। ছায়াময় আত্মারা তাদের চারপাশে ভেসে ভেসে ঘুরছে, যেন নির্দেশ দিচ্ছে, সাহসী হলে পথ খুঁজে বের কর। হঠাৎ নদীর মধ্য থেকে এক বিশাল ছায়া ভেসে এলো। এটি আগের সব ছায়ার চেয়ে অনেক বড়, চোখ লাল আগুনের মতন জ্বলছে। এটাই নদীর আসল অভিশাপ, চূড়ান্ত পরীক্ষার রূপ। ছায়া একমাত্র পথে দাঁড়িয়ে তাদের পরীক্ষা নেবে। যদি ভয় ধরতে পারে, তোমাদের কেউ মুক্তি দেবে না, শুধু সাহস আর একাত্মতা তোমাদের রক্ষা করবে। মেহরাব কাপা কণ্ঠে বলল, রাহাত, এটা খুব বড়, আমরা কি পারব? রাহাত দৃঢ় কণ্ঠে বলল, ভয়কে জয় করো মেহরাব, আমরা একসাথে নিখোঁজদের মুক্তি দিতে পারব। ছায়া হঠাৎ আক্রমণ করল। পানি ওঠানামা করতে লাগল, ঘন কালো অন্ধকার ঘিরে ধরল। মুহূর্তে রাহাত ও মেহরাব বুঝল, এটি শুধু বাহ্যিক আক্রমণ নয়, এটি তাদের ভয়, আত্মবিশ্বাসের কমতি আর মনোবল পরীক্ষা করছে। রাহাত চোখ বন্ধ করে ধীরে ধীরে সাহস ধরে রাখল। মেহরাব তার পাশে হাত ধরে বলল, আমরা একসাথে, আমরা ভয়কে জয় করব। সাহস আর একাত্মতার শক্তি নদীর ভেতরে ছায়ায় প্রবাহিত হল। চূড়ান্ত ছায়া ধীরে ধীরে হঠাৎ থেমে গেল। পানি শান্ত হয়ে এলো
এবং নদীর তলা থেকে হালকা আলো ফুটতে লাগল। নিখোঁজ আত্মাদের মুখে ধীরে ধীরে আশা জাগল। আলমগীর প্রথমে ধীরে ধীরে এগোলো, তারপর অন্যান্য আত্মারা একে একে রাহাত ও মেহরাবের দিকে এগোলো। রাহাত ফিসফিস করল, দেখছিস, আমাদের সাহস, একাত্মতার বিশ্বাসী তাদের মুক্তি দিল। মুহূর্তে নদীর গভীর ভৌতিক অরণ্য হালকা আলোতে ঝলমল করতে লাগল। নদীর অভিশাপ চূড়ান্ত পরীক্ষায় হার মানল এবং নিখোঁজ আত্মারা মুক্তি পেল। রাহাত ও মেহরাব বুঝল, ভয়কে জয় করা মানে শুধু জীবিত থাকা নয়, অন্যদের মুক্তিও নিশ্চিত করা। রাহাত আর মেহরাব নদীর ভেতর থেকে বেরিয়ে আসলো নিখোঁজ আত্মাদের সঙ্গে। পানি ক্রমশ কমে এলো, আর চাঁদের আলো নদীর তলে রূপালি ছায়া ফেলল। নিখোঁজরা, আলমগীর সহ অন্যান্য গ্রামবাসী সবাই ধীরে ধীরে নদীর ধারে পৌঁছালো। গ্রামে যখন তারা প্রবেশ করল, মানুষের মুখে অদ্ভুত বিস্ময় আর আনন্দের মিলন দেখা গেল। যারা ভাবছিল নিখোঁজরা আর ফিরে আসবে না, তারা অবাক হয়ে রাহাত ও মেহরাবকে দেখে হাততালি দিল। আলমগীর চিৎকার করে আনন্দ প্রকাশ করল, ধন্যবাদ রাহাত, ধন্যবাদ মেহরাব, তোমাদের সাহস আমাদের জীবন বাঁচিয়েছে। মেহরাব একটু লাজুকভাবে বলল, আমরা শুধু সাহস করেছি, তোমাদের মুক্তি আমাদের জন্য বড় আনন্দ। গ্রামের মানুষজন একত্র হয়ে নদীর ধারে ছোট উৎসবের মতো আয়োজন করল। আগুন জ্বালানো হলো, গান ও নাচ হলো, আর নদীর অতীত ভয়ঙ্কর অভিশাপকে ছেড়ে দিয়ে শান্তি পেল। রাহাত নদীর দিকে তাকিয়ে ফিসফিস করল, আজ আমরা শুধু নিখোঁজদের মুক্তি দিইনি, নদীর রহস্য ও ভয়কে হার মানালো। মুহূর্তে নদী শান্ত, নীরব আর সৌন্দর্যে ভরা। গ্রামবাসী বুঝল, ভয়কে জয় করলে সত্যি মুক্তি আসে, শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও। সন্ধে নামার সঙ্গে সঙ্গে নদী আর ভয় দেখালো না। গ্রামের মানুষ শান্তি অনুভব করল, আর রাহাত ও মেহরাব তাদের সাহসিকতার জন্যে এক নতুন শ্রদ্ধার কেন্দ্রে পরিণত হল। নিখোঁজদের ফিরে আসার আনন্দ, নদীর অভিশাপ জয় করার কাহিনী আর সাহসের মহিমা কায়েমপুর গ্রামের ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল। কায়েমপুর গ্রামের রাতগুলো এখন আর সেই নিঃশব্দ, আতঙ্কিত রাত নয়। নিখোঁজরা ফিরে এসেছে, নদীর ভৌতিক অভিশাপ জয় করা হয়েছে। কিন্তু রাহাত ও মেহরাব জানে, এই গল্প শুধু নিখোঁজদের ফিরে আনা নয়, বরং সাহস, একাত্মতা এবং সত্য অনুসরণের শিক্ষা। নদী, যা আগে মানুষ খেকো নাম দিয়ে ভয়ঙ্কর মনে হতো, এখন গ্রামের মানুষের মনে এক শিক্ষণীয় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শেখায় যে ভয়কে চুপচাপ মেনে নিলে মানুষ হারায়, কিন্তু সাহসের সঙ্গে মুখোমুখি হলে ভয়ও শেষ হয়। রাহাত আর মেহরাব নদীর ধারে দাঁড়িয়ে চুপচাপ ভাবছিল। রাহাত বলল, আমরা শুধু নিখোঁজদের উদ্ধার করিনি, আমরা শিখেছি ভয়কে জয় করলেই সত্যি শক্তি পাওয়া যায়। মেহরাব মাথা নেড়ে সম্মতি জানালো, সত্যি, সাহস, একাত্মতা এবং বিশ্বাস, এগুলোই আমাদের শক্তি। নন্দিনী এবার শান্তভাবে নদীর ধারে এলো। সে বলল, রাহাত, মেহরাব, তোমরা শুধু নদীর ভয়কে জয় করনি, বরং আমাদের পুরনো ইতিহাস ও অতীতের ভুলকে মেনে নেয়ার শিক্ষা দিয়েছ। নদী আর শাস্তি নয়, এখনও আমাদের সতর্কবাণী দেয়, সাহসী হলে মুক্তি আছে। গ্রামের মানুষ এখন বুঝল, নিখোঁজরা কেবল ফিরে আসেনি, বরং নদীকে ভয় ও রহস্যের প্রতীক থেকে শিক্ষা এবং সতর্কতার প্রতীক হিসাবে দেখছে। গ্রামের শিশুদের আর আতঙ্ক নেই, বরং গল্পের ভিতর লুকিয়ে থাকা সাহসের দৃষ্টান্ত রয়েছে। রাহাত ও মেহরাবের গল্প কেবল নদীর রহস্য নয়, এটি শেখায় ভয়কে স্বীকার করা ঠিক, কিন্তু তাকে নিজের শক্তি হিসেবে ব্যবহার না করে সাহস ও জ্ঞানকে শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। নদীর অভিশাপ শুধু শাস্তি নয়, এটি মানুষকে পরীক্ষা দেয়, তাদের সাহস ও মনোবল যাচাই করে, এবং যারা সত্যিকারের সাহসী তাদের মুক্তি দেয়। গ্রামে ফিরে রাহাত ও মেহরাবকে সবাই নতুন চোখে দেখল। তারা জানল, কোনো রহস্য ভয়ঙ্কর হলেও সাহস ও একাত্মতার মাধ্যমে তা জয় করা সম্ভব। নিখোঁজ আত্মাদের মুক্তি শুধু একটি ঘটনার সমাপ্তি নয়, বরং গ্রামের ইতিহাসে সাহসিকতার এক চিরন্তন শিক্ষা হয়ে থাকল। এইভাবেই কায়েমপুর গ্রামের মানুষ শিখল, ভয় কখনো শেষ সত্য নয়, সাহসী শেষ জয়। নদী এখন শান্ত, নিঃশব্দ,
কিন্তু সবসময় মনে করিয়ে দেয় সত্য জানার জন্য সাহস প্রয়োজন, আর একাত্মতা মুক্তি আনতে পারে। রাহাত ও মেহরাব চুপচাপ নদীর ধারে দাঁড়িয়ে এই শিক্ষার গভীরতা অনুভব করল। তাদের মনে ধীরে ধীরে জেগে উঠল, ভয়কে জয় করা মানে শুধু নিজেকে নয়, অন্যদেরও রক্ষা করা। এই শিক্ষা কায়েমপুর গ্রামের প্রতিটি মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহসী হতে প্রেরণা দেবে। নদী আর কেবল ভয় নয়, তা এখন সাহস, একাত্মতা এবং সত্যের প্রতীক। এইভাবেই গল্পের পর্দা নামল, নিখোঁজরা ফিরে এসেছে, গ্রামে শান্তি এসেছে, আর সাহসের শিক্ষা চিরকাল ঝলসবে। পুরো গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা গল্পগুলো মিস না করেন। আপনারা চাইলে আপনাদের গল্পগুলো শেয়ার করতে পারেন আমাদের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।